প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন সৈয়দ রেফাত আহমেদ। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ও বিধান রঞ্জন রায়ের শপথ। 9 বছর পর দেশে ফিরলেন বিএনপি নেতা সালাউদ্দিন। বিমানবন্দরের নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা, রাজপথে জনতার ঢল। শুধু মন্ত্রণালয়ে নয়, পুরো দেশেই পরিস্থিতি চ্যালেঞ্জিং। ডিজিটাল ক্র্যাকডাউনে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থার ঘোষণা, সচিবালয় উপদেষ্টারা। পুলিশকে লাঠিয়াল হিসেবে ব্যবহার করা হয়েছে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আন্দোলনে গুলির হুমকিদাতাদের খুঁজে বের করার ঘোষণা। সব সরকারের আমলেই বঞ্চিত গার্মেন্টস কর্মীরা, এবার সম্মানজনক বেতন ভাতা সহ 11 দফার দাবি, দ্রুত বাস্তবায়নের প্রত্যাশা। দেখছিলেন দেশ জনপদ সংবাদ শিরোনাম, সাথে আছি আমি ফারনাজ জুই। শপথ নিলেন অন্তর্বর্তীকালীন সরকারের আরও 2 উপদেষ্টা। দুপুরে বঙ্গভবনে উপদেষ্টা হিসেবে সুপ্রদীপ চাকমা ও বিধান রঞ্জন রায়কে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এর আগে প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন সৈয়দ রেফাত আহমেদ। শপথ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও 3 বাহিনীর প্রধান সহ অন্যরা উপস্থিত ছিলেন। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী নূপুর মাহমুদ। স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর গত 8 জুন রাতে বঙ্গভবনে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে শপথ নেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা। সেই দিন উপদেষ্টা পদে ঘোষিত 3 জন অনুপস্থিত থাকায় শপথ নিতে পারেননি। তাই তালিকায় থাকা বাকি 2 উপদেষ্টার শপথ গ্রহণ নির্ধারণ হয় রোববার। সেই সঙ্গে প্রধান বিচারপতির পদ শূন্য হওয়ায় নতুন দায়িত্ব নিতে এদিন শপথ নির্ধারণ করা হয় সৈয়দ রেফাত আহমেদের। দুপুরে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের উপস্থিতিতে প্রধান বিচারপতি হিসেবে সৈয়দ রেফাত আহমেদকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পরে অন্তর্বর্তীকালীন সরকারের নতুন 2 উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ও নিধান রঞ্জন রায়কেও শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি। শপথ অনুষ্ঠানে 3 বাহিনীর প্রধান ছাড়াও উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা। দীর্ঘ 9 বছর পর ভারত থেকে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। রোববার দুপুরে দিল্লি থেকে ঢাকায় পৌঁছান বিএনপির এই নেতা। এর আগে গত 6 আগস্ট সালাউদ্দিন আহমেদ বাংলাদেশে আসার জন্য ট্রাভেল পাস সংগ্রহ করেন। বিএনপির এই নেতাকে ফুল দিয়ে বরণে বিমানবন্দরে জড়ো হয়েছেন হাজারো নেতাকর্মী। প্রায় 7 বছর বিচার চলার পর গেল বছরের 28 ফেব্রুয়ারি এ মামলার রায় ঘোষণা করা হয়। তিনি বেকসুর খালাস পান, কিন্তু পাসপোর্ট না থাকায় সালাউদ্দিন দেশে ফিরতে পারছিলেন না। পরে ট্রাভেল পারমিটের জন্য গুয়াহাটিতে বাংলাদেশের সহকারী হাই কমিশনে আবেদন করেন। ট্রাভেল পাসও পান তিনি, কিন্তু তখন দেশে ফেরেননি। প্রায় 9 বছর ভারতে অবস্থান করেন বিএনপির এই নেতা। শপথ নেয়ার পর প্রথম কর্মদিবসে নিজ নিজ দপ্তরে আসেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পর তুলে ধরেন কর্মপরিকল্পনার কথা। স্থানীয় সরকার উপদেষ্টা এএফ হাসান আরিফ জানান, শুধু মন্ত্রণালয়ে নয়, পুরো দেশের পরিস্থিতি এখন চ্যালেঞ্জিং। আর কোটা আন্দোলন ঘিরে ডিজিটাল ক্র্যাকডাউনে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থার ঘোষণা দেন আইসিটি উপদেষ্টা নাহিদ ইসলাম। ফখরুল ইসলামকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মাহমুদ হাসান। অন্তর্বর্তী সরকার শপথ নেয়ার পর প্রথম কর্মদিবসে সচিবালয়ে আসেন উপদেষ্টারা। এ সময় তাদেরকে উষ্ণ শুভেচ্ছা জানান কর্মকর্তা কর্মচারীরা। প্রথম কর্মদিবসে কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ হাসান। আন্দোলনের সময় ডিজিটাল ক্র্যাকডাউনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। তথ্য প্রযুক্তির যে বিপ্লব চলছে সেখানে বাংলাদেশকে নেতৃত্ব দিতে আমি মনে করি বাংলাদেশের তরুণ প্রজন্ম সক্ষম, শুধু প্রয়োজন তাদেরকে সেই সুযোগটি করে দেওয়া। ক্রীড়া ক্ষেত্রে সিস্টেমের পরিবর্তন এনে ঢেলে সাজাতে চান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আমাদেরকে প্রসেস ফলো করতে হবে। যে কোনো পরিবর্তনের ক্ষেত্রে পরিবর্তন আমরা অবশ্যই করার জন্য তাদেরকে সাজেস্ট করব, কিন্তু প্রসেসটা ফলো করাটা জরুরি। ব্যক্তির জায়গা থেকে নয় যে একজন ব্যক্তিকে আমি পরিবর্তন করে দিলাম আর হয়ে গেল, আমরা সিস্টেমটাকে ঢেলে সাজাতে চাই। অনেক চ্যালেঞ্জের কথা উল্লেখ করে স্থানীয় সরকার উপদেষ্টা এএফ হাসান আরিফ জানান, এতদিন ভুল ধরিয়ে দিতে রিট করেছি, যেটা থিওরি ছিল, এখন তা প্র্যাকটিক্যালি যে কাজকর্মগুলো হচ্ছে ওখানে কি কারণে এই মন্ত্রণালয়ের বিরুদ্ধে মামলা করতে হচ্ছে মানুষকে। তো তাহলে একটা হয়তো আমার সুযোগ যে সেই যেখানে ভুলগুলো হয়, যার কারণে মানুষের হয়রানি হওয়ার কারণে আলটিমেটলি সে তাকে হাইস্ট কোর্টে আসতে হয়, এটা যতটা মিনিমাইজ করা যায়। পরিবেশের ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে অন্যায়ের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে যতগুলো বিভাগ আছে তারা যেন পরিবেশ ন্যায় বিচারটাকে তাদের দর্শন হিসাবে গ্রহণ করে এবং সেভাবে তাদের কর্মপরিকল্পনাকে সাজায়। সেটা এই অবস্থানে থেকে আমি চেষ্টা করব যতটুকু সম্ভব আপনাদেরকে সকলকে সাথে নিয়ে একটা নেতৃত্ব দিতে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর গেল বৃহস্পতিবার শপথ নেয় অন্তর্বর্তী সরকার। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা। হাসিনা সরকার পুলিশকে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। দুপুরে রাজধানীর রাজারবাগে পুলিশ হাসপাতালে আহতদের দেখতে গিয়ে একথা বলেন তিনি। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা গুলি করার হুকুমদাতাদের খুঁজে বের করে আন্তর্জাতিক তদন্ত করা হবে বলেও জানান। ট্রাফিকের দায়িত্বে থাকা শিক্ষার্থীদের পুলিশকে মূল্যায়ন করার নির্দেশনাও দেন তিনি। সেই সঙ্গে কোনো মিডিয়া চাটুকারিতা করলে বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারিও দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নির্দিষ্ট তারিখের মধ্যে পুলিশ সদস্যরা নিজ নিজ কর্মস্থলে না ফিরলে তাদের পদ পূরণ করা হবে বলেও জানান তিনি। এখন রাজনীতি করা এই দেশে অনেক ডিফিকাল্ট হবে। পুলিশকে আপনি আর পুলিশ লাঠিয়াল বাহিনীর মতো পরিচালিত করতে পারবেন না। আই উইল ইনসিস্ট পুলিশ উইল বি আন্ডার পুলিশ কমিশন। পুলিশ কমিশনের নিচে পুলিশ চলবে। আপনি পুলিশ কমিশনকে অর্ডার দেবেন, পুলিশ কমিশন উইল ডু হোয়াট দে ওয়ান্ট টু ডু। এই পুলিশ জনগণের পুলিশ। আমরা নয় সেনাবাহিনী সেনানিবাসের মধ্যে থাকি, আমাদেরকে আপনারা দেখেন না, কিন্তু পুলিশ তো সারাক্ষণ আপনার কাছে আছে। আজকে অবস্থা দেখেন, প্রতিদিন সন্ধ্যার সময় শুনি যে ডাকাতি হচ্ছে। কি করবে পুলিশ? নাই, পুলিশ ডিমোরালাইজড হয়ে গেছে। নতুন অন্তর্বর্তী সরকারকে ঘিরে নানা প্রত্যাশা সারা দেশের জনসাধারণের। সাধারণ মানুষের প্রত্যাশা বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত একটি সমাজ ব্যবস্থা। সারা দেশ থেকে সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে ফারিহা ইসলামের ডেস্ক রিপোর্ট। রাষ্ট্র পরিচালনায় ছাত্র জনতা বেছে নিয়েছেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে। অন্তর্বর্তীকালীন নতুন এই সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক। গাজীপুরের সাধারণ মানুষের প্রত্যাশা দুর্নীতিমুক্ত একটি সমাজ ব্যবস্থা, পাশাপাশি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা শক্তিশালী পুলিশ ব্যবস্থা ও পরিচ্ছন্ন সমাজের প্রত্যাশা তাদের। বাজারের যে ঊর্ধ্বগতি, এগুলির দাম কমাইতে হবে। নির্বাচনে এত তাড়াহাড়ি করার কোনো প্রয়োজন নাই। ঠান্ডা হওয়ার মতন সুস্থ হইলে তার ফলে ভালোভাবে করবো। দেশটা শান্তি থাক, মানুষের শান্তি হোক, এই দুর্নীতি থেকে মুক্তি হোক, আমরা এই সরকারের স্থানে অনুরোধ করতেছি। জনগণ যেন ভালোভাবে চলতে পারে, তার স্বাধীনতা গুছায় বলতে পারে, এমনকি সামাজিকভাবে কোনো অপরাধ থাকলে সেই অপরাধ সম্পর্কে যেন তারা অবগত থাকে, এমনকি অপরাধের বিচার চাইতে পারে। দ্রুত আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবি বরিশালের সাধারণ মানুষের। আইন শৃঙ্খলার উন্নতি করবার জন্য যে বিষয়টি আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা হিউম্যান ডিক্লারেশন অনুযায়ী প্রত্যেকটি সাংবিধানিক যে অধিকার রয়েছে এই অধিকারগুলো জনগণ যেন বঞ্চিত না হয় এবং পরিপূর্ণভাবে এই অধিকারগুলো যেন রক্ষা করা হয়। দুর্নীতি ও সন্ত্রাস রুখে দিয়ে সিন্ডিকেট মুক্ত বাজার ব্যবস্থা নিশ্চিতের আহ্বান টাঙ্গাইলের নাগরিক সমাজের। মাদক মুক্ত বাংলাদেশ থাকুক, সন্ত্রাস যেন না থাকে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এটা সরকার নিয়ন্ত্রণ করুক, সাধারণ মানুষ যেন বেঁচে খেয়ে বাঁচতে পারে। আমরা দুর্নীতি মুক্ত সমাজ চাই। তারুণ্যের সম্ভাবনাকে উপজীব্য করে দৃশ্যমান উন্নতির আশা সাতক্ষীরাবাসীর। টেকসই বেড়িবাঁধের নিরাপত্তা বেষ্টনীতে নিশ্চিন্তে ঘুমাতে চান উপকূলবাসী। তারুণ্যের যে বিজয়, তারুণ্যের যে সম্ভাবনা, সেই জায়গাকে কাজে লাগিয়ে আমাদের কিন্তু এই সরকারের কাছে প্রচণ্ড প্রত্যাশার জায়গা তৈরি হয়েছে। সরকারের প্রধানতম একটি কাজ হবে সাতক্ষীরার জন্য, এই উপকূলের মানুষের জন্য আলাদা একটি কার্যক্রম হাতে নেওয়া, এবং যেটি দীর্ঘমেয়াদীভাবে উপকূলের মানুষকে তার জীবনযাত্রাকে ফিরিয়ে আনতে স্বাভাবিক করতে সহায়তা করবে। সব অন্ধকার কাটিয়ে মাথা উঁচু করে দাঁড়াবে নতুন বাংলাদেশ, এমনটাই প্রত্যাশা দেশবাসীর। ফারিহা ইসলাম মিম, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন দেশ জনপদ সংবাদ। রাজধানীর থানাগুলোতে ফিরতে শুরু করেছে পুলিশ সদস্যরা। স্বল্প পরিসরে অনেক থানার কার্যক্রম শুরু হলেও কাটেনি শঙ্কা। কয়েকটি থানায় চালু হয়েছে জরুরি সেবা। পুরোদমে কাজ শুরু করতে সবার সহযোগিতা চায় পুলিশ। মাজহারুল ইসলামের রিপোর্ট। সকাল থেকে রাজধানীর কয়েকটি থানা ঘুরে ভিন্ন ভিন্ন চিত্র দেখা যায়। ডিএমপির 50টি থানার মধ্যে কয়েকটি থানায় স্বল্প পরিসরে কার্যক্রম শুরু হলেও এখনো বন্ধ অনেক থানা।
সকাল থেকে সাদা পোশাকে কাজ করছেন মতিঝিল থানার সদস্যরা, শুরু করেছেন জিডি ও মামলা নেওয়ার কার্যক্রম। রাজধানীর ওয়ারী থানায় পুলিশ সদস্যরা থানায় ফিরলেও আসবাবপত্র পড়ে যাওয়া এখনো কাজ শুরু করতে পারেনি। নিরাপত্তার দায়িত্ব পালন করছেন সেনাবাহিনী ও আনসার সদস্যরা। দ্রুতই সবাইকে নিয়ে কাজ শুরুর কথা জানালেন থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। আমাদের যে লজিস্টিক সাপোর্ট ছিল কিছুই নাই, আমার থানায় একটা কলমও নাই, সবকিছু দূর হয়ে গেছে। এই প্রেক্ষিতে তারপরেও আমরা আমাদের আইজিপি স্যারের নির্দেশ মোতাবেক গত 8 তারিখেই আমরা থানায় এসেছি এবং এসে আমরা চিন্তা করছি অন্তত একটা রুম বা একটা সাইট পরিষ্কার করে আমরা কার্যক্রমটা শুরু করতে পারি কিনা। সেই লক্ষ্যে আমরা গত 8, 9, 10 তারিখে কিছু স্বেচ্ছাসেবী নিয়ে ছাত্রদের নিয়ে আমরা মিলে এলাকার গণ্যমান্য ব্যক্তি মিলে আমরা একটা সাইট পরিষ্কার করে আপাতত আমরা জিডিটা ওপেন করেছি এবং জিডির কার্যক্রমটা শুরু করেছি। একেবারেই ভিন্ন চিত্র দেখা গেল যাত্রাবাড়ি থানায়। বিধ্বস্ত থানাটিতে এখনো আসেননি কোনো সদস্য। নিরাপত্তার দায়িত্ব পালন করছেন শিক্ষার্থীরা, কাউকেই ঢুকতে দিচ্ছেন না তারা। আমরা চেষ্টা করতেছি রাস্তা ট্রাফিক থেকে শুরু করে থানা পর্যন্ত আমাদের সবকিছু আমরা নিজেরা মেনটেন করতেছি এবং করতে পারতেছি। হ্যাঁ, আশা করি আমাদের এখন কোনো সমস্যা হয় নাই। একটা ওসি যতটুকু দায়িত্ব পালন করে আমরা সেম ততটুকু দায়িত্ব পালন করতেছি। গেল 5 আগস্ট স্বৈরাচারী হাসিনা সরকারের পদত্যাগের পর নিরাপত্তার শঙ্কায় বন্ধ হয়ে যায় রাজধানীর সব থানার কার্যক্রম। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। টানা 5ম দিনের মতো সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণে শিক্ষার্থীরা, তাদের পাশাপাশি যোগ দিয়েছে বিভিন্ন সংস্থা ও সংগঠনের স্বেচ্ছাসেবীরা। সড়কের বিভিন্ন দেয়ালে রং তুলিতে ফুটিয়ে তুলছেন চিত্রকর্ম। শিক্ষার্থীরা বলছেন, সড়কে ট্রাফিক পুলিশ ফিরে এলেই ক্লাসে ফিরবেন তারা। আলিমুজ্জামান সাফওয়ানের প্রতিবেদন। টানা 5ম দিনের মতো ট্রাফিক শৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করছে শিক্ষার্থীরা। রোববার সপ্তাহের প্রথম কার্যদিবস হওয়ায় সড়কে বাড়ে যানবাহনের চাপ, কোথাও কোথাও দেখা যায় যানজট। তবে রোদ বৃষ্টি উপেক্ষা করে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছে শিক্ষার্থীরা। আনসার বাহিনীরা আপনার অনেক লিমিটেড, তো ওনারা তো মূলত এত ট্রাফিকের মধ্যে এটা কন্ট্রোল করতে পারতেছে না, তো এই জন্য আর কি স্টুডেন্টদের নামা আর কি। যারা গাড়ি চালক আছে, বাস ড্রাইভার বা এই প্রাইভেট কার যারা গাড়ি চালায় ব্যক্তিগত গাড়ি, তাদের মনে হয় আরও বেশি এই ট্রাফিক আইনটা আরও বেশি তাদেরকে জানা উচিত। আছেন দায়িত্বে, ওনার কাছে একটা আবেদন যেন আমার স্টুডেন্টদের নিয়ে উনি কাজ করেন, যেন আমরা দেশ এগিয়ে নিয়ে যেতে পারি। শিক্ষার্থীদের পাশাপাশি সড়কে রয়েছে আনসার, রেড ক্রিসেন্ট ও বিএনসিসি সহ স্বেচ্ছাসেবকরাও। যেহেতু নতুন কিছু ভুল হচ্ছে, আমরা যদি রেগুলার করতে থাকি এটা ঠিক হয়ে যাবে। আমরা সবাই চাচ্ছি যে কিভাবে আসলে জনগণের দুর্ভোগটা কমানো যায়, এই জন্য বৃষ্টি রোদ সবকিছু আমরা উপেক্ষা করে কাজ করতেছি। আশা করি এই সংকট কাটানোর জন্য, নিরসনের জন্য আমরা যতদিন লাগে আমরা মাঠে থাকব। ট্রাফিক নিয়ন্ত্রণের পাশাপাশি রাজধানীর সড়কে রং তুলিতে ফুটিয়ে তুলছেন বিভিন্ন চিত্রকর্ম। শিক্ষার্থীরা বলছেন, সড়কের সৌন্দর্য বর্ধনে এই উদ্যোগ। বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে আমরা আধুনিক কিছু চিত্রকল্পটা করার চেষ্টা করছি আর কি। আমরা ছাত্ররা বুঝিয়ে দিচ্ছি যে কোনো কিছু আমরা যেভাবে নষ্ট করতে পারি কারণে সেটা আমরা আবার নিজেদের প্রয়োজনে সুন্দর করে সাজিয়ে তুলতে পারি। এখন তো দেশটা সংস্কারের কাজ হচ্ছে আমাদের, আমরা স্টুডেন্ট, নতুন করে আমাদের দেশ আমরা সাজাবো। এদিকে শিক্ষা প্রতিষ্ঠান সীমিত পরিসরে খুললেও শুরু হয়নি ক্লাস পরীক্ষা। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। দুষ্কৃতিকারীদের গুলিতে বাংলাদেশ ইসলামী ব্যাংকের মতিঝিলের প্রধান কার্যালয়ের 5 কর্মকর্তা কর্মচারী গুলিবিদ্ধ। সকাল থেকে বাংলাদেশ ইসলামী ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ে মতিঝিলে বৈষম্য বিরোধী সচেতন ব্যাংকার্স সমাজ। এরই মধ্যে একদল দুষ্কৃতিকারী ব্যাংক প্রাঙ্গণে এসে বিক্ষোভকারীদের উপর গুলি বর্ষণ করে। এতে আরও রাগে ফুঁসে ওঠে ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা। এ সময় তারা অবৈধ নিয়োগের বাতিল চান এবং ব্যাংকের আর্থিক অনিয়মের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন। দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি তৈরি পোশাক শিল্পে বরাবরই উপেক্ষিত শ্রমিকরা। বৈদেশিক মুদ্রার বড় একটা অংশ তাদের হাত দিয়ে আসলেও সব সরকারের আমলেই বঞ্চিত তারা। তবে এবার মন খুলে কথা বলার সুযোগ পেয়েছে গার্মেন্টস কর্মীরা। সম্মানজনক বেতন ভাতা সহ 11 দফা দাবি জানিয়েছেন তারা। বিস্তারিত থাকছে কায়েস রাহাতের রিপোর্টে। দেশের অর্থনীতিতে সবচেয়ে বেশি অবদান রাখা গার্মেন্টস কর্মীরা এবার সুযোগ পেলেন মন খুলে কথা বলার। দেশে এখন বইছে বৈষম্য বিরোধী সংস্কারের জোয়ার, তাই তারাও নিজেদের অধিকারটুকু নিশ্চিত করতে চান। সামাজিক নিরাপত্তা বেষ্টনী, বেতন ভাতা, রাজনৈতিক অধিকার সহ 11টি দাবি সামনে আনেন তারা।
দুপুরে প্রেস ক্লাবে অন্তর্বর্তী সরকারের কাছে পোশাক শ্রমিকদের প্রত্যাশা শীর্ষক আলোচনা সভায় উঠে আসে এসব কথা। শ্রমিকের যে আপনার গার্মেন্টের শ্রমিক সংগঠন করতে দিতে হইব, কারণ সংগঠিত না হইলে আমরা এখানে দেখা গেছে আমাদের দাবি দাওয়াগুলো তুলে আনতে পারবো না। শ্রমিকদের স্বার্থ সুরক্ষায় নতুন সরকারের কাঠামোতে একজন প্রতিনিধি রাখার দাবি জানানো হয়। এখানটা আমার শ্রমিক প্রতিনিধি থাকতেই হবে। করবে কি? 1, 2 নম্বর হচ্ছে শ্রমিক প্রতিনিধি যদি থাকে তাহলে আমরা অনেক কিছু করব বলে আশা করি এবং বিশ্বাস করি। আলোচনায় সম্মানজনক মজুরির ব্যাপারটি নিশ্চিত করতে দাবি জানান শ্রমিক নেতারা। গার্মেন্টসের মজুরি বৃদ্ধি করা, তার কর্মপরিবেশ নিশ্চিত করা এবং তার যে কথা বলার অধিকার, তার নিজের দাবি দেওয়া আদায়ের অধিকার, এইগুলো আসলে করতে হবে। বাংলাদেশের চালিকা শক্তিকে আরো শক্তিশালী করতে কর্মী বান্ধব কাজের পরিবেশ নিশ্চিত করার বিকল্প নেই বলেও অভিমত ব্যক্ত করেন আলোচকরা। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা। দেখছেন দেশ জনপদ সংবাদ। কুষ্টিয়ায় আবারও ঊর্ধ্বমুখী চালের বাজার। সপ্তাহ ব্যবধানে মিনিকেট সহ সব ধরনের চালের দাম কেজিতে বেড়েছে 3 টাকা। তবে স্থিতিশীল রয়েছে সবজি সহ মাছ মাংসের বাজার। এদিকে বাজার তদারকির দায়িত্বে থাকা কর্মকর্তারা মাঠে না থাকলেও দাম নিয়ন্ত্রণে কাজ করছে শিক্ষার্থীরা। ভোক্তাদের প্রত্যাশা, পণ্যের দাম নাগালের মধ্যে আনতে দ্রুতই কার্যকরী পদক্ষেপ নেবেন নতুন সরকার। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। স্বৈরাচার শেখ হাসিনা সরকার পতনের পর কুষ্টিয়ায় স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন। তবে স্বস্তি ফেরেনি নিত্যপণ্যের বাজারে। সপ্তাহের ব্যবধানে কুষ্টিয়ার বাজারে সব ধরনের চালের দাম কেজিতে বেড়েছে 2 থেকে 3 টাকা। বাজারে সরু মিনিকেট চাল কেজিতে 2 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 70 টাকায়। কাজললতা চাল কেজিতে 3 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 64 টাকা। আর মোটা আটাশ চাল কেজিতে 2 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 56 টাকায়। তবে স্থিতিশীল রয়েছে সবজি সহ মাছ মাংসের বাজার। বাজার বর্তমানে স্থিতিশীল আছে, বাজার বাড়ি নাই, তবে কমানোর জন্য চেষ্টা করছে ছেলেপেলে। কমে গেলে আলহামদুলিল্লাহ। সব ধরনের চাউলের দাম বৃদ্ধি পেয়েছে, বস্তায় 50 থেকে 100 টাকা। আটাশ চাউলটা বর্তমান মিল রেট আপনার 1350 থেকে 1360 টাকা। আমরা সেই চাউলটা বিক্রি করছি ধরেন এখন বর্তমান 1400 টাকা, 1410-20 এরকম। ভোক্তাদের প্রত্যাশা, সব ধরনের দ্রব্যের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে আনতে দ্রুতই কার্যকরী পদক্ষেপ নেবেন নতুন সরকার। সরকার যারাই আসুক বা যেই আসুক বা যেভাবেই থাকুক, সবার উচিত যে অন্তত বাজারটাকে নিয়ন্ত্রণ করার জন্য। দাম কমলে তো আসলে সাধারণ মানুষের ভালোই হবে, তবে সব কিছুর সাথে একটা সামঞ্জস্য রাখা দরকার। আমরা জানি যে এটা যেহেতু কৃষক পর্যায় থেকে এই সবজিগুলো আসে। এদিকে বাজার তদারকিতে দায়িত্বশীল কর্মকর্তারা মাঠে না থাকলেও দাম নিয়ন্ত্রণে কাজ করছে শিক্ষার্থীরা। দিচ্ছেন মূল্য তালিকা রাখা সহ সহনশীল মূল্যে পণ্য বিক্রির আলটিমেটাম। বাজারের সব বাজারই আমরা মনিটরিং করেছি। ক্ষেত্রে আমরা দেখেছি বাজারের অবস্থা, কোনো সবজি বিক্রেতাই তাদের দোকানে কোনো মূল্য তালিকা নেই, যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। দীর্ঘদিন ধরে বাজারে অরাজকতা নতুন সরকারের কার্যকরী পদক্ষেপে দ্রুতই নিয়ন্ত্রণে আসবে বলে প্রত্যাশা সবার। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রের প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম রহমান শাহজাহানকে ভয় ভীতি দেখিয়ে সাদা কাগজে সই দিতে বাধ্য করেছে স্থানীয় দুষ্কৃতিকারীরা। সংবাদ সম্মেলনে এমনটাই দাবি করেন তিনি। এ বিষয়ে জরুরি নোটিশ জারি করে প্রতিষ্ঠানটি। সহকর্মী শাহিনুর রহমান শাহিনের প্রতিবেদন, জানাচ্ছেন আপন অপু। শনিবার বিকেলে সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রের হাসপাতালে সংবাদ সম্মেলন করেন প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম রহমান শাহজাহান। অভিযোগ করেন কিছু দুষ্কৃতিকারী তারা আশুলিয়ার বাসায় ঢুকে ভয় দেখিয়ে জোরপূর্বক সাদা কাগজে সই নিয়েছে। সেই কাগজ দিয়ে ছড়ানো হয় তার পদত্যাগের অপপ্রচার। সাদা কাগজে স্বাক্ষর করার জন্য তারা চাপ দিতে থাকে। আমিও দেখলাম আমার সাথে আর কেউ নাই, তারা 10-12 জন লাঠি সোটা হাতে। তখন আমি স্বাক্ষর করে দিলাম, ওরা স্বাক্ষর নিয়ে চলে গেছে। তো পরবর্তীতে আমি এটার কাউন্টার হিসাবে আরেকটা আমি যে পদত্যাগ দেই নাই এই ধরনের একটা বিজ্ঞপ্তি আমি আমাদের অফিসে দেওয়া হয়ে গেছে। প্রতিষ্ঠানটির ট্রাস্টি বীর মুক্তিযোদ্ধা ডাক্তার নাজিমউদ্দিন আহমেদ জানান, গণস্বাস্থ্য কেন্দ্রের সুনাম নষ্ট করছে একটি মহল। কারণ এটা জনগণের সম্পদ, এটা ট্রাস্টের সম্পদ, এটা আমার ব্যক্তির সম্পদ না। আমি 2 পয়সা কামাইলে এটা আমার জনগণের জন্য আমি খরচ করব। কিন্তু আমার লোকেরা যারা আছে
তারা ভীত। হঠাৎ একজন বলে এই আজকে এত লোক আইতেছে, আজকে ছাত্ররা আইতেছে, আজকে উমুক আইতেছে, কিন্তু আমি কিন্তু এটা ভীত না। ওরা কেন আসবে? আমার ছাত্ররা এখানে কেন আসবে? এরা দুর্নীতির বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছে, আমি দুর্নীতির জেহাদ ঘোষণা করেছি, আমার সংগঠন আমি চালাচ্ছি, ওরা কেন এখানে আসবে? আমি এটা ওদেরকে বুঝাইতে পারতেছি না। ওদের বলেন যে ওরা আসবে না। এ ঘটনায় জরুরি নোটিশ জারি করে সবাইকে সতর্ক থাকার পরামর্শ প্রতিষ্ঠানটির। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন দেশ জনপদ সংবাদ। হামলার ঘটনায় কর্মবিরতিতে চট্টগ্রাম রেলওয়ে নিরাপত্তা বাহিনী আরএনবি সদস্যরা 12 দফা দাবিতে পঞ্চম দিনের মতো কর্মবিরতি চলছে। বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে বাহিনীটির পূর্বাঞ্চলের প্রধানের অপসারণ দাবি তুলেছেন আন্দোলনকারীরা। সহকর্মী একেএম নাসিমের তথ্য ছবিতে ফারজানা ইসলামের ডেস্ক রিপোর্ট। স্বৈরাচার শেখ হাসিনা দেশ ত্যাগের পর আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে দেশে বিভিন্ন সেক্টরে বিশৃঙ্খলা শুরু হয়। 6 আগস্ট সিলেটের ভোলাগঞ্জে দায়িত্ব পালনকালে হামলার শিকার হয় চট্টগ্রাম রেলওয়ে নিরাপত্তা বাহিনীর আরএনবি সদস্যরা। ওই ঘটনার পর 12 দফা দাবিতে কর্মবিরতিতে যান তারা। গত 5 দিন ধরে চট্টগ্রাম রেল স্টেশনে বিক্ষোভ করছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। বাহিনীর নীতিমালা অনুযায়ী নিজস্ব তত্ত্বাবধানে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা, স্থায়ীভাবে ভোলাগঞ্জ সার্কেল দ্রুত প্রত্যাহার, আরএনবি আইন 2016 অনুযায়ী বাহিনীর কর্মচারীদের সব সুযোগ সুবিধা নিশ্চিত করা সহ 12টি দাবি উপস্থাপন করেছেন আরএনবির সদস্যরা। আমরা 12টা দাবি, যেটা যৌক্তিক দাবি আমাদের রেল নিরাপত্তা বাহিনীর জন্য, আমরা ওইটা উপস্থাপন করছি। রেল নিরাপত্তা বাহিনীর একটা পরিপূর্ণ সংস্কার চাই। পরিপূর্ণ সংস্কারের মধ্যে আমাদের অনেক রকমের সমস্যা আছে। আমাদের বেতন বৈষম্য আছে, আমরা শৃঙ্খলা বাহিনী, আমাদের ঝুঁকি ভাতার প্রয়োজন আছে, আমাদের স্টাফগুলো বিভিন্ন জায়গায় আহত নিহত হচ্ছে, তারপর আমাদের রেশনিং সুবিধা নেই। যতদিন আমাদের দাবি পূরণ না হবে ততদিন আমাদের দাবিতে চলতেই থাকবে। ন্যায্য দাবিতে আরএনবির সব সদস্যের কর্মবিরতি চলমান থাকায় কোনো প্রকার বিভাগীয় বদলি ও হয়রানি না করার দাবিও অন্তর্ভুক্ত আছে 12 দফায়। নিউজ ডেস্ক, দেশ টিভি। নরসিংদীতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ওভারপাসের নিচে পড়ায় 2 জন নিহত, আহত 40 জন। রবিবার রাত 1টার দিকে পৌর শহরের বাসাইল এলাকায় ঢাকা সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেটগামী ঢাকা এক্সপ্রেস যাত্রীবাহী বাসটি সামনে থাকা একটি মালবাহী ট্রাককে ওভারটেক করতে গিয়ে অপর আরেকটি ট্রাকের মুখোমুখি হয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ওভারপাসের নিচে পড়ে যায়। ফায়ার সার্ভিস ও সেনা সদস্যদের সহায়তায় আহতদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নেওয়া হয়। আহতদের মধ্যে 10 জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মোহাম্মদ রায়হান। অনেক স্পিডে ছিল গাড়ি, হয়তো নিয়ন্ত্রণ হারিয়ে ওভারটেক করার সময় রাস্তা পায়। এইখান থেকে গাড়িটা আস্তে আস্তে গাড়িটা পড়ে গেছে, তখন দূর পার আইসা গাড়িটারও যাত্রীগুলার উদ্ধার করলাম। যাত্রীগুলা যারা হাসপাতাল পাঠানো হয়েছে, যত রুগী আছে সব এখানে ভর্তি আছে এখন। আর যারা ইমার্জেন্সি রুগী তাদের ঢাকা মেডিকেল নেওয়া হয়েছে, এখনো 2 জনই আছে। তার মধ্যে আমার ভাতিজি সিলেটগামী বাস ছিল, তার মধ্যে আমার ভাতিজি একজন আছে, তা অনেক গুরুতর, এখন পাঠাইলাম ঢাকা মেডিকেল। এ পর্যায়ে দেশ জনপদ সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরেকবার। প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন সৈয়দ রেফাত আহমেদ, অন্তর্বর্তী সরকারি উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ও বিধান রঞ্জন রায়ের শপথ। 9 বছর পর দেশে ফিরলেন বিএনপি নেতা সালাউদ্দিন, বিমানবন্দরে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা, রাজপথে জনতার ঢল। শুধু মন্ত্রণালয় নয়, পুরো দেশের পরিস্থিতি চ্যালেঞ্জিং, ডিজিটাল ক্র্যাকডাউনে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থার ঘোষণা, সচিবালয় উপদেষ্টারা। পুলিশকে লাঠিয়াল হিসেবে ব্যবহার করা হয়েছে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা, আন্দোলনে গুলির হুমকিদাতাদের খুঁজে বের করার ঘোষণা। সব সরকারের আমলে বঞ্চিত গার্মেন্টস কর্মীরা এবার সম্মানজনক বেতন ভাতা সহ 11 দফার দাবি, দ্রুত বাস্তবায়নের প্রত্যাশা। এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন দেশ.টিভি। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। এছাড়াও সর্বশেষ ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।